জয় ভৈরবী। রবীন্দ্রমোহন কলেজ স্থাপিত হয় 1912 সালে। এখন পর্যন্ত আমাদের এলাকার সবথেকে শ্রেষ্ঠ কলেজ হিসেবে পরিচিত। ছোট থেকেই এই কলেজে পড়ার আকাঙ্ক্ষা তৈরি হয় আমার মনে। তথাকথিত সমাজের ভালো ছেলে মেয়েদের কলেজ হিসেবে পরিচিত এই বিদ্যাপীঠ ছোটবেলা থেকেই আমাকে আকর্ষণ করে আসছে। আমার বাসার আশেপাশে এমন কেউ নেই যে এই কলেজে পড়ার সুযোগ পেয়েছে। আমি খুবই ভাগ্যবান যে এই কলেজে লেখাপড়া করার সুযোগ পেয়েছি। তাই আমি সবসময় খেয়াল করি আমার আশেপাশের অনেকেই আমার দিকে কেমন যেন একটা হিংসার চোখে তাকিয়ে থাকে, যা আমাকে সময় সময় খুব হতাশ এবং ভীত করে দেয়। সেদিন ছিল সোমবার। ক্লাস শেষ করে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমার কলেজটি একটি গ্রামের মাঝে তৈরি হয়েছিল। শহর থেকে এর দূরত্ব অনেক বেশি, তাই কলেজের আশেপাশে তেমন বেশি দোকানপাট বা বাড়িঘর নেই। হাতে গোনা সামান্য কয়েকটি দোকান। হঠাৎ আমার চোখ একটি জায়গায় আটকে গেল। রাস্তার ওপাশে ধূসর শাড়ি পরিহিত এক বৃদ্ধ মহিলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিলাটির দৃষ্টিটি যেন অন্যরকম, যা সাধারণত কারো চোখে দেখা যায় না। দেখে মনে হয় একটি মৃত চোখ। আমি ওই দিকে একভাবে তাকিয়েছিলাম। হঠাৎ একটি বাসের হর্নের শব্দে আমি যেন আবার বাস্তবে ফেরত আসলাম। বাসটি আমার সামনে এসে দাঁড়ালো। আমাদের কলেজের বাস। বাসের কারণে ওই মহিলাটিকে আর দেখা গেল না। আমি বাসে উঠে পড়লাম এবং ভিতরে যেয়ে দেখি নন্দিতা আমার জন্য সিট রেখেছে। নন্দিতা। কলেজের প্রথম দিন ওর সাথে হয় আমার প্রথম পরিচয়। ধীরে ধীরে আমরা এখন খুব ভালো বন্ধু। কলেজের প্রায় সবাই আমাদের দুজনের ব্যাপারে খুব ভালোভাবেই জানে। একটি ঘটনা যা আমাদের দুইজনকে সবার কাছে পরিচিত করে দিয়েছে। আমাদের কলেজের এক সিনিয়র, যে কিনা নন্দিতার বাসার আশেপাশেই থাকে, ছেলেটির নাম রুদ্রনীল। আমার এবং নন্দিতার সম্পর্ক নিয়ে রুদ্রনীলের সাথে এক প্রকার ঝগড়া হয় এবং এক পর্যায়ে সেটি মারামারির পর্যায়ে পৌঁছায়। আমি রুদ্রনীলের একটি হাত ভেঙে দিই। দেখতে দেখতে বাসটি নন্দিতাদের বাসার সামনে চলে এসেছে। নন্দিতা আমাকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে গেল। এর পরের স্টপেজে আমি নামব। বাসায় পৌঁছাতে আমার প্রায় দুপুর 2টা বেজে গেল। ওই দিন বিকালবেলা রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জিনিস খেয়াল করলাম। একদল সন্ন্যাসী রাস্তার পাশে তাঁবু খাটিয়ে তাদের ডেরা তৈরি করেছে এবং এদের ভিতর থেকে একজনকে আমার খুব পরিচিত মনে হলো। কলেজ ছুটির পর আবার সেই একই দৃশ্য। গতদিনের মতো দেখি সেই মহিলাটি রাস্তার ওপাশ থেকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। খুব করুণ কিন্তু ভীতিকর এক দৃষ্টি, যা যে কারো মনে গভীর সংশয়ের সৃষ্টি করে। মহিলাটি সম্পর্কে কলেজের দারোয়ানকে জিজ্ঞেস করাতেই বলল, কোন মহিলার কথা বলছেন? ওই যে রাস্তার ওপাশে ধূসর শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কই মামা, রাস্তার ওপাশ তো পুরো ফাঁকা। দারোয়ানের কথা শুনে রাস্তার ওপাশে তাকাতেই কিছুটা ঘাবড়ে গেলাম। সত্যি তো, রাস্তার ওপাশ সম্পূর্ণ ফাঁকা, কোনো জনমানব নেই। কিন্তু আমি তো কিছু সময় আগেই ওই মহিলাটিকে দেখলাম। আমি আর চিন্তা করতে পারলাম না। কলেজ বাসে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যার সময় গায়ে হালকা জ্বর অনুভূত হলো।
অল্প কিছু খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেলাম। তোর দীক্ষা শেষ হতে চলেছে। এরপর থেকে তুই হবি কালো বিদ্যার অধিকারী। নে, শেষ কাজটা করে ফেল। উঠা খড়গ আর কেটে দে ওর মাথা। মা চামুন্ডাকে খুশি কর। জি বাবা, এখনই ওর ধর থেকে মাথাটা আলাদা করে দিতাছি। জয় চামুন্ডা। ধড়াস করে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি ঘড়িতে রাত 3টা বাজে। সারা শরীর ঘামে ভিজে গেছে। সন্ধ্যা থেকে শরীরে যে জ্বর বইছিল তা বুঝি নেমে গেছে। এখন শরীরে আর জ্বর নেই। স্বপ্নের কথা ভেবে কিছুটা বিচলিত হয়ে গেলাম। আবার ঘড়ির দিকে তাকালাম, দেখি রাত 3:30। এত দ্রুত সময় পার হয়ে যাচ্ছে যে কিছুই টের পাচ্ছি না। সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আবারও শরীরে জ্বর অনুভব করলাম। কলেজে আর আজকে যাওয়া হলো না। ফোনে দেখলাম নন্দিতার অনেকগুলো মিস কল। সারাদিন আর বাহিরে গেলাম না। সন্ধ্যার সময় পাড়ার একটি ক্লাবে যাওয়ার জন্য বের হলাম। ক্লাবে যাওয়ার পথে একটি ফাঁকা রাস্তা পড়ে, যার আশেপাশে তেমন কোনো বাড়িঘর বা দোকানপাট নেই। রাস্তাটা রাতের বেলা সবসময় অন্ধকার থাকে। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি আঘাত মাথার পিছনে অনুভব করলাম। বুঝতে পারলাম আস্তে আস্তে আমি জ্ঞান হারাচ্ছি। জ্ঞান ফিরতেই হাত পা বাঁধা অবস্থায় একটি আবছা আলোর ভেতরে নিজেকে আবিষ্কার করলাম। সামনে দেখি ধনী জ্বলছে এবং তার পাশে একটা সাধু গোছের লোক বসে আছে। হঠাৎ সাধুটির সামনের লোকটিকে দেখে আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেলাম। এ তো রুদ্রনীল। ওর চোখ খুলে গেল আর ওর চোখ গিয়ে পড়ল সাধুটির চোখের দিকে। সাধুটি আস্তে করে তার চোখ বন্ধ করল এবং রুদ্রনীল কি যেন একটা সংকেতের অপেক্ষায় ছিল। সে দ্রুত পদে আমার কাছে আসলো এবং তার হাতের খড়গটি উঁচিয়ে ধরল। জয় ভৈরবী বলেই খড়গটি আছড়ে পড়ল হাত পা বাঁধা মানুষটির গলার উপর। খড়গের এক কোপে গলা কেটে মাথাটি আলাদা হয়ে গেল শরীর থেকে। তার মুখে দেখা গেল একসাথে ক্রোধ এবং আত্মতৃপ্তির এক ক্রূর হাসি। পরক্ষণেই রুদ্রনীলের চোখ বন্ধ হয়ে যায় এবং হাত থেকে খড়গটি মাটিতে পড়ে যায় আর সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘরের ভিতর প্রবেশ করলো আরেকটি সাধু। এই সাধুটির বয়স অনেক কম, কিছুটা রুদ্রনীলের বয়সের মতো। সে কিছুটা রুক্ষ কণ্ঠে বৃদ্ধ সাধুটির উদ্দেশ্যে বলে উঠল, কি ব্যাপার বাবা? এই যুবকটি যে উদ্দেশ্যে এসেছিল সে ব্যাপারে আপনি তাকে সাহায্য না করে তাকে দিয়ে কেন করাচ্ছেন এই মহাযজ্ঞ? আমি ওর ভেতর এক মহাশক্তির অনুভব করেছি। আমি ওকে আমার সকল জ্ঞান দান করব, কিন্তু এই জন্য ওর পূর্বের সকল স্মৃতি নষ্ট হওয়া প্রয়োজন। তাই এই মহাযজ্ঞের আয়োজন। এই মহাযজ্ঞ শেষে ও হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক, রুদ্রনীল তান্ত্রিক। কিন্তু বাবা, এ তো অন্যায়। সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক তো আমার হওয়ার কথা ছিল। আমি আমার পরিবার পরিজন ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আমার সাথে এমন অন্যায় করবেন না। সতীশ, চুপ কর। হিংসা আর লোভ তোকে নিঃশেষ করে দিচ্ছে। তুই তোর অবস্থান ভুলে যাচ্ছিস। রুদ্রই হবে শ্রেষ্ঠ তান্ত্রিক, এটাই আমার সিদ্ধান্ত। এখানে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। ঠিক আছে, আমিও দেখে নেব ও কিভাবে তান্ত্রিক হয়। আমি এখনই থানায় যাচ্ছি। আপনাদের দুজনকে ফাঁসিতে ঝোলাবো। ওম চামুণ্ডাই তপনি স্বাহা মাতাহমুনায়া বেতায়া নমঃ।
দেবাশিস, বেয়াদবটার লাশটা শ্মশানের দক্ষিণ কোণে পুঁতে ফেলো এবং অজ্ঞান যুবকটিকে আমার শয়নকক্ষে রেখে আসো। কালকে ঘোর অমাবস্যা, কালকেই ওকে দিয়ে করাবো সব যজ্ঞ। পরের দিন একটি খবর বেশ হইচই সৃষ্টি করল। একই দিনে রবীন্দ্রমোহন কলেজের 2 শিক্ষার্থী গায়েব। তাদের ব্যাপারে কেউ কিছু বলতে পারল না। ঘড়িতে সময় রাত 8টা। সাধুর এই ডেরাটিতে আজকে সকলেই কেমন যেন ব্যস্ত। কি যেন একটি ভয়ানক যজ্ঞ হতে চলেছে। সকলের চোখে মুখে ভয়ের ছাপ সুস্পষ্ট। শ্মশানের পাশের ছোট একটি জঙ্গলের ভিতর সাধুটির ডেরাটি অবস্থিত। শ্মশান এলাকা বলে লোকজনের চলাচল নেই বললেই চলে। তাই এই ডেরাটিতে নানা প্রকার ভয়ানক সব যজ্ঞ হয়ে থাকে। এই ডেরাটির প্রধান হল তান্ত্রিক বলাই চন্দ্রী। এখানে দেখানো এই বৃদ্ধ সাধুটি হচ্ছে তান্ত্রিক বলাই চন্দ্রী। এই বলাই নামের শেষে চন্দ্রী নামের একটি ইতিহাস আছে। তান্ত্রিক বলাই সে হিমালয়ের চূড়ায় দীর্ঘ 36 বছর ধরে মহাচন্দ্রের সাধনা করে। মহাচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর তার নামের শেষে যোগ হয় চন্দ্রী এবং সেই থেকেই তান্ত্রিক বলাই এর নাম হয় তান্ত্রিক বলাই চন্দ্রী। মহাচন্দ্রের আশীর্বাদে সে যে কারো রূপ ধারণ করতে পারে। কিন্তু হিমালয় থেকে ফেরত আসার পর তন্ত্র সাধনার প্রতি আকৃষ্ট হয়ে মহাতান্ত্রিকের আরাধনা শুরু করে বলাই চন্দ্রী। সে হতে চেয়েছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক, কিন্তু দীর্ঘ 28 বছর সাধনা করার পর সে মহাতন্ত্রের দেবী ডামরের কাছ থেকে জানতে পারে যে সে তার এই বয়সে সে কখনোই মহাতান্ত্রিক হতে পারবে না। সে যদি তার যুবক বয়সে দেবীর আরাধনা করত তবে সে মহাতান্ত্রিক হতে পারত। সেই থেকে বলাই চন্দ্রী তার মনে মনে প্রতিজ্ঞা করে যে সে তার কোনো এক শিষ্যকে দিয়ে তার মনের ইচ্ছা পূরণ করবে। মহাতান্ত্রিকের দীক্ষা দেওয়ার জন্য সে খোঁজ শুরু করে এক শিষ্যের, যার বর্ণনা দেবী মহাডামর তাকে দিয়েছিল। দীর্ঘ 7 বছর এক বৃদ্ধা নারীর বেশে অনেক ঘোরাঘুরি করার পর রবীন্দ্রমোহন কলেজের সামনে দেখা পাই দেবীর বর্ণনা মতো এক যুবকের। আর সেই যুবকটিই হলো রুদ্রনীল। সে রুদ্রনীলকে অনুসরণ করা শুরু করে এবং সে জানতে পারে তার কলেজে এক যুবকের সাথে তার দ্বন্দ্বের কথা। সেই দ্বন্দ্বকেই কাজে লাগিয়ে তান্ত্রিক বলাই চন্দ্রী রুদ্রনীলকে তার হাতে নিয়ে আসে। বলাই তন্ত্রী তাকে সাহায্যের আশ্বাস দেখিয়ে মনে মনে পরিকল্পনা করতে থাকে এক ভয়ানক মহাযজ্ঞের, যা রুদ্রনীলের জীবনকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছিল। বলাই চন্দ্রীর মহাবিদ্যার ফলে ভুলতে চলেছিল অতীতের সকল স্মৃতি, যা আর ফেরত পাওয়া সম্ভব ছিল না রুদ্রনীলের পক্ষে। সন্ধ্যা থেকে যে প্রস্তুতি চলছিল বলাই চন্দ্রীর ডেরায়, তা ঠিক রাত 11টার দিকে শেষ হলো। ধুনি জ্বালিয়ে সামনে বসেছিল তান্ত্রিক বলাই চন্দ্রী। সে একটি গেরুয়া বস্ত্রধারীকে আদেশ করল, যা রুদ্রনীলকে সম্পূর্ণ প্রস্তুত করে এই কক্ষে নিয়ে আস। কক্ষটি অন্ধকার, কেবলমাত্র একটি জায়গায় একটু ধুনি জ্বলছে। আগুন খুবই অল্প। আগুনের 2 পাশে বসে আছে 2টি গেরুয়া বস্ত্রধারী ব্যক্তি। একটি হলো স্বয়ং তান্ত্রিক বলাই চন্দ্রী এবং অন্যটি হলো রুদ্রনীল। বলাই চন্দ্রী বলল, বৎস, তুই খুব ভাগ্যবান যে তোর আজকে মহাতান্ত্রিক হওয়ার পথে দ্বিতীয় বড় ধাপটি সম্পূর্ণ করতে যাচ্ছিস। আজকে তুই সম্পূর্ণ করবি মহাসবযজ্ঞ। মহাডামরের আশীর্বাদ প্রাপ্ত হতেই হবে আজকে তোকে। কিন্তু বাবা, আমি তো সব যজ্ঞের কিছুই জানি না। প্রথমে সবের বুকের উপর বসবি এবং একযোগে মহাডামরের মন্ত্র উচ্চারণ করবি এবং তাকে স্মরণ করবি। পাশে কিছু চাল ভাজা
এবং শ্মশানের ছাই রেখে দিবি। মাঝে মধ্যে দেখবি সবটি জেগে উঠেছে, তখনই ওর মুখে এক মুঠো চাল আর কিছু ছাই পুড়ে দিবি। দেখবি সবটি আবার আগের মতো হয়ে গেছে। আর হ্যাঁ, বিভিন্ন প্রকার ডাক শুনবি তোর পিছন থেকে, কিন্তু ভুল করেও যেন পিছন দিকে তাকাবি না, তাকালেই সব শেষ। কিন্তু বাবা, আমি মহাডামরকে চিনব কিভাবে? সে মূর্তি বড়ই ভয়ঙ্কর, তোর সামনে আসলেই চিনে যাবি। যা যা, সময় হয়ে আসছে, আসনে যেয়ে বস। চারিদিকে অন্ধকার, আমাবস্যার রাত। চাঁদের আলো যেন অন্ধকারের কাছে হেরে একেবারে নিঃশেষ হয়ে গেছে। মাঝে মাঝে কিছু শেয়াল ও কুকুরের ডাক ভেসে আসে দূর দূরান্ত থেকে। এই ঘোর অন্ধকার রাতে শ্মশানে একা একটি যুবক বসে আছে একটি লাশের বুকের উপর। সে এক মনে জপে চলেছে মহাডামরের মন্ত্র। যুবকটি লাশের দিকে না তাকিয়ে এক মনে উচ্চারণ করে চলেছে মন্ত্র। হঠাৎ লাশটির মুখ থেকে গোঙানো শব্দ বের হয়ে আসলো এবং লাশের চোখ দুটি খুলে গেল। আরে, এ তো ওই সন্ন্যাসী সতীশ, যাকে বলাই চন্দ্রী আত্মাবান মেরে ফেলেছিল।